আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদের আলোকে সংবিধান সংসদের জন্য সব দলের এমপিদের নিয়ে 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর, বিরোধী দলীয় নেতার সমর্থন। দেশের 9 জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 4 দিন বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির সতর্কতা। হাওড়া অঞ্চল ডুবে গেছে ফসলে। আমলাতান্ত্রিক জটিলতায় নির্মাণের 3 বছর পার হলেও এখনো চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল। চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম। এবং ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব। রাশিয়ার মার্কিন অবরোধ উপেক্ষা করে 52টি জাহাজ তীরে ফেরালো তেহরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের আলোকে সংবিধান সংসদের জন্য 17 সদস্যের কমিটি গঠনে সংসদে প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদ অধিবেশনে তিনি বলেন, এই কমিটিতে সরকারি দলের 7 জন ও বিরোধী দলের 5 জন এবং স্বতন্ত্র সহ অন্য দল থেকে থাকবেন আরও 5 জন সদস্য। এ সময় নিজেদের মধ্যে আলোচনা করে 5 জন সদস্যের নাম সরকারি দলকে দেয়া হবে বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আমাদের রুল 266 অনুসারে সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। 12 জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছি। এখানে বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলাগুলো হলো ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 4 দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের নিম্ন অঞ্চল। এখন ধীরে ধীরে স্বস্তি ফিরছে। সকাল থেকে রোদ ওঠায় জমে থাকা পানি অনেকটাই নেমে গেছে। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কাজের অংশ হিসেবে বিভিন্ন এলাকার নালায় দেওয়া হয়েছে অস্থায়ী বাঁধগুলো খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত পানি নামতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। দর্শক, চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে আছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। সরাসরি চলে যাচ্ছে ইরফানের কাছে। ইরফান, চট্টগ্রামের জলবদ্ধতার সবশেষ খবর আমাদের জানান। চট্টগ্রামের জলাবদ্ধতার কথা যদি আমি বলি, প্রথমেই কিন্তু বলতে হবে টানা 2 দিনের বৃষ্টি বর্ষণের কারণে কিন্তু চট্টগ্রামের প্রবর্তক মোড় 2 নম্বর গেট মুরাদপুরে কিন্তু পানি ছিল, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি না থাকার কারণে সেখানে পানি অনেকটাই কমে গেছে। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কিন্তু যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, অর্থাৎ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই বর্জ্যগুলি তুলে নেওয়ার পরে এবং খালের বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু সেটি
অনেকটাই কমে গেছে। এখন অনেকটাই বলা চলে যে আসলে চট্টগ্রামের যেসব জায়গায় পানি এতক্ষণ পর্যন্ত বদ্ধ অবস্থায় ছিল সেটি অনেকটাই সরে গেছে এবং যার ফলে জনদুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে। তবে এখানকার স্থানীয় মানুষদের দাবি এবং তারা বলছেন যে আসলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা কিন্তু এই ভোগান্তির অন্যতম কারণ। এবং এই যে চলমান যে প্রক্রিয়া সেটি যদি খুব দ্রুত সময়ে শেষ করা না হয়, অর্থাৎ যেহেতু একেবারে যেই বর্ষা, সেই বর্ষাটা কিন্তু একেবারে সন্নিকটে এবং বর্ষার মধ্যেই যদি কাজটা চলমান থাকে তাহলে এই যে ভোগান্তি, সেই ভোগান্তি আরো দীর্ঘ থেকে দীর্ঘ হবে এবং দ্রুত সময়ে যদি এই যে সংকট, সেই সংকট সমাধান করা যায় এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজগুলি দ্রুত শেষ করা যায় তাহলে এই ভোগান্তি থেকে চট্টগ্রামবাসী রেহাই পাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওড়া অঞ্চল ডুবতে বসেছে কৃষকের স্বপ্নের ফসল। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। শেষ সম্বল রক্ষায় বুক সমান পানিতে বেঁধে আধা পাকা ধানই কাটছেন দিশেহারা কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মাসুদ রানার রিপোর্ট। হাওর পাড়ে দিগন্ত জোড়া সোনালী ধান তলিয়ে গেছে বুক সমান পানির নিচে। প্রবল বর্ষণ আর উজানের ঢলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন অবলম্বন। দিশেহারা হাওরের চাষিরা যারা আধা পাকা ধান কেটেছেন, বৃষ্টির কারণে সেসব শুকানো ও মারাই নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পানি বেশি, বৃষ্টির পানিও বেশি, সব গেছে গা। 3 একর জমি করছি, 3 একরে 3 একর হয়েছে। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই জেলায় এবার 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হলেও ইতিমধ্যে 2031 হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতি পর্যবেক্ষণে হাওর বেষ্টিত জেলা পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে এই নিমজ্জিত জমির পরিমাণ আরো বাড়তে পারে। একই দশা নেত্রকোনাতেও। নদ নদীর পানি বৃদ্ধিতে জেলায় এ পর্যন্ত 9,500 হেক্টর বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মে 10 তারিখের মধ্যে আমাদের হাওর কাটা হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এরিয়াটা লাস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে আমাদের ধান কাটতে। সুনামগঞ্জেও 50 হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হওয়ার পথে এই অঞ্চলে লাখো কৃষক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পার হলেও চালু হয়নি 200 শয্যার রাজশাহী সরকারি শিশু হাসপাতাল। 2023 সালে উদ্বোধন করা হলেও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। 3 বছর ধরে গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ আর মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির প্যাচে পড়ে হাসপাতালটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। অব্যবহৃত থাকায় চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম। রাজধানী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজশাহী অঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই ভবনের নির্মাণ কাজ। মূল কাজ 2018 সালে শেষ হলেও বাড়তি কিছু কাজ শেষে 2023 সালের জানুয়ারিতে হয় উদ্বোধন। তবে উদ্বোধনের সেই নামফলকটি এখন যেন শুধুই এক উপহাস। প্রায় 3 বছর হতে চললেও এখনও একটি শিশুরও চিকিৎসা জোটেনি। গত 4 বছর ধরে আমরা কমপ্লিট করে বসে আছি। আমাদের বিল্ডিং না নেওয়ার পিছনে কারণটা কি আমরা নিজেও জানি না। হাসপাতালটি অলস পড়ে থাকায় একদিকে যেমন ভবনটির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হচ্ছে, অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এক বেডে একাধিক শিশু নিয়ে ধুঁকছেন অভিভাবকরা। অথচ এই ভবনটি চালু থাকলে বদলে যেত এই অঞ্চলের চিকিৎসার চিত্র। রাজশাহীতে অনেক রোগী আসে আশেপাশের অঞ্চল থেকে। মেডিকেল কলেজে সংকুলন হয়, জায়গা হয় না। 200 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সরঞ্জামাদি এবং লোক নিয়োগ দিয়ে চালু করলে রাজশাহীবাসী অনেক উপকৃত হয়। গণপূর্ত বিভাগ বলছে তাদের কাজ ভবন নির্মাণ সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের অনীহায় বা আমলাতান্ত্রিক জটিলতায় হস্তান্তর প্রক্রিয়াটি ঝুলে আছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ভবন তৈরি করা, ভবনের লিফট, মেডিকেল গ্যাস, বৈদ্যুতিক কানেকশন, এসি যাবতীয় কার্যক্রম আমরা সম্পাদন করেছি। এখন একটা হসপিটাল চালু করতে লাগলে যেটা সাধারণভাবে লাগে যে বেড লাগবে কিংবা আইসিইউ বেড লাগবে, এই যাবতীয় যে মানে হসপিটালের যে ইকুইপমেন্ট সেগুলো হয়তো বা উপযুক্ত কর্তৃপক্ষ সরবরাহ করলে এটা, এবং কর্তৃপক্ষ যাকে দায়িত্ব দিবেন
তারা এই ভবনটা বুঝিয়ে নিলে কার্যক্রম শুরু করে। এদিকে রাজশাহীর সিভিল সার্জন জানালেন, নতুন করে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, দ্রুতই নতুন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যাবতীয় রিকোয়ারমেন্টগুলো যেগুলো মন্ত্রণালয় থেকে দিয়েছে সেগুলোকে প্রেরণ করার পরে ধাপে ধাপে হয়তো এই হসপিটালটি চালু হবে বলে আমরা আশাবাদী। 56 বেডের আইসিইউ, অত্যাধুনিক প্যাথোলজি, সিটি স্ক্যান আর এমআরআই সুবিধা সম্পন্ন এই হাসপাতালটি স্রেফ প্রশাসনিক উদাসীনতায় পড়ে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, কবে শেষ হবে এই চিঠি চালাচালি আর কবে শুরু হবে শিশুদের চিকিৎসা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর নিউ মার্কেট কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ ওরফে টিটন খুন হয়েছে, এমন তথ্য দিয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কোরবানির পশুর হাট ইজারা দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। হত্যার সাথে জড়িত কয়েকজনকে এরই মধ্যে শনাক্ত করাচ্ছে ডিবি। মনির হোসেন তোপর রিপোর্ট। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ ওরফে টিটন হত্যার মধ্য দিয়ে আবারও উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড। গোয়েন্দারা বলছে, সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বিরোধের জেরে নিউ মার্কেটের বটতলা এলাকায় প্রকাশ্যে হত্যা করা হয় টিটনকে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী টিটন। 2024 সালের 5 আগস্টের পর অন্য সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন। গরুরহাটে শিডিউল পিচ্ছিয়ালালরা গরুরহাটে শিডিউল কিনছে, তারপরে যে মারা গেছে টিটন ভাই সেও গরুরহাটে শিডিউল কিনছে। এই শিডিউলটা কিনে নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এই কয়েকদিনের ভিতরে। ওর কথা শুনে আমাদের যেটা ইনফর্ম করছিল আমার ছোট ভাই যে মারা গেছে, তাতে মনে হচ্ছে যে ও যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, অথবা আপনি যেটা বললেন যে এই যে জোসেফ, হ্যাঁ, এই দুটোর হতে পারে, এটা তদন্তেই বেরিয়ে আসবে। টিটন মূলত ঢাকার রায়ের বাজার ও হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। টিটনের ছোট বোনকে বিয়ে করেছিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। মূলত তার দাপটেই জেল থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত টিটন। কারামুক্তির পর এলাকায় আরও আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন তিনি, তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। তাই পরিকল্পিতভাবে টিটনকে পদ থেকে সরিয়ে দেয় তার প্রতিপক্ষরা। হত্যার রহস্য উন্মোচনে এবং আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যেটা প্রাথমিকভাবে করতেছি যে এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে, আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নেব। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন 2001 সালের 1 অক্টোবর 23 শিশু সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। তাদের মধ্যে অন্যতম ছিল টিটন। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে সন্ত্রাসী গ্রুপের হাতে খুন হয় একাধিক ব্যক্তি, প্রকাশ্যে খুন করা হয় অনেককে। আধিপত্য, চাঁদাবাজি এবং বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব থাকায় খুন হয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় নেতারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে এক শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে আরও 1318 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 88 জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 962 জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 831 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 227 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে 47 জন শিশু। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় এই আগ্রহ প্রকাশ করেন পুতিন। এর আগে এক্সিওকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে তিনি হরমুজ প্রণালী অবরোধ তুলবেন না। এদিকে গেল 72 ঘন্টায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে দেশটির জলসীমায় ঢুকেছে 52টি ইরানি জাহাজ। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে আবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
এতে অন্তত কমপক্ষে 8 জন নিহত হয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় 1.5 ঘন্টা আলাপ হয়। এ সময় পুতিন ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেন। পরে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এছাড়া ইউক্রেন সংঘাতের দ্রুতই একটি সমাধান আসতে পারে বলেও জানান ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। এক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে তিনি আগে কিছু নিশ্চয়তা চান। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না বলে আবারও হুঁশিয়ারি জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গত 72 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের 52টি জাহাজ দেশটির জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার লেবাননের হানিন শহরে চালানো এ হামলায় অন্তত 8 বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া এই এলাকায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরছি সংবাদে। জামালপুরে ওজনে কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, ওজনে কম দেওয়ায় খাজা পেট্রোল পাম্পের মালিককে 55,000 টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, এই পাম্পে প্রতি 5 লিটার পেট্রোলে 570 মিলিলিটার এবং প্রতি 5 লিটার ডিজেলে 170 মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। তবে খাজা পেট্রোল পাম্পের মালিক রাফিউর রহমান সৌরভ দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতেই ত্রুটি মুক্ত করা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্দামান জেল ফেরত উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী প্রয়াত রবি নিয়োগীর 116তম জন্মদিন আজ। বিপ্লবী রবি নিয়োগী 1910 সালে 30 এপ্রিল শেরপুর শহরের পুরাতন গরুহাটিতে জন্মগ্রহণ করেন এবং 2002 সালের 10 মেতে মৃত্যুবরণ করেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী আন্দামান সেলুলার জেল সহ বিভিন্ন মেয়াদে 34 বছর কারাভোগ করেছেন। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে শিশুদেরও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি, পণ্যদ্রব্য এবং বাণিজ্য ব্যবহার হওয়ার ফলে সৃষ্ট ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য $1.5 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিয়েনা ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, এই বিশাল অঙ্কের অর্থ এখন থেকে 2028 সালের মধ্যে বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে বিতরণ করা হবে। মূলত যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সহায়তা করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ওপেক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে ইংলিশ জায়ান্ট আর্সেনালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে ভাগ্য সহায়তা না করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় দিয়েগো সিমিওনের দলকে। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে 2 গোলই হয় পেনাল্টি থেকে। খেলার 44 মিনিটে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেশের ফাউল করলে পেনাল্টি পায় গানাররা।
স্পট কিকে আর্সেনালকে এগিয়ে দেন ইয়োকেরেশে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় অ্যাটলেটিকো। 56 মিনিটে স্পট কিকে ম্যাচে সমতা ফেরান আলভারেস। এরপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সিমিওনের শিষ্যদের, কিন্তু ক্রসবারের বৈরিতায় তার হয়নি। আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে হবে ফিরতি লেগের খেলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সব দলের এমপিদের নিয়ে 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর, বিরোধী দলীয় নেতার সমর্থন। দেশের 9 জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 4 দিন বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির সতর্কতা। হাওর অঞ্চলে ডুবে গেছে ফসলের ক্ষেত। আমলাতান্ত্রিক জটিলতায় নির্মাণের 3 বছর পার হলেও এখনো চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল। চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম। এবং ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব রাশিয়ার। মার্কিন অবরোধ উপেক্ষা করে 52টি জাহাজ তীরে ফেরালো তেহরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।